রাজ্য জুড়ে ইডির তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। প্রায় 6 থেকে 7 জায়গায় ইডির আধিকারিকরা এই মুহূর্তে তথ্য সংগ্রহ করার জন্য, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নথি সংগ্রহ করার জন্য তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে শুধুমাত্র শহর আগরতলাতে নয়, গ্রামীণ ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে ইডির যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান চলছে। মেলাঘর থেকে বক্সনগর সব জায়গাতেই ইডির আধিকারিকরা কিন্তু একযোগে হানা দিয়েছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব কামিনী দেববর্মা। মূলত তিনি একজন ব্যবসায়ী এবং এলাকা সূত্রে জানা গেছে তার একটি ইট ভাটা রয়েছে। তবে এলাকার লোক এখনো পর্যন্ত কেউ কিছু মুখ খুলতে চাইছে না। যে কামিনী দেববর্মা আগরতলা, তার বাড়ির সামনে এই মুহূর্তে সরাসরি চলে গিয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। আমি এই মুহূর্তে সুপ্রীতির সঙ্গে যোগাযোগ করব। সুপ্রীতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ সুপ্রীতি, সবার আগে যদি বলো যে কামিনী দেববর্মা তার বাড়িতে যে ইডির তল্লাশি অভিযান, সেই ইডির তল্লাশি অভিযান কখন শুরু হয়েছে, এখনো কি সেই অভিযান চলছে? এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমাকে একেবারে দেখাবো। আমার সাথে রয়েছে ক্যামেরায় মিশন ধর। দেখো এই যে বাড়ি, এই বাড়িতেই শুরু হয়ে গেছে অভিযান। মূলত ইডির আধিকারিকরা অভিযানে দেখো এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারে দেখাবো। আমার সাথে রয়েছে ক্যামেরায় মিশন ধর। দেখো এই যে বাড়িতেই শুরু হয়ে গেছে অভিযান। মূলত ইডির আধিকারিকরা অভিযানে নেমেছেন এবং সেটা এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না যে কোন সময় থেকে। দেখো কেউ কেউ বলছেন যে মধ্যরাত থেকে এই অভিযান শুরু হয়ে গেছে বাড়িতে, এখনো পর্যন্ত চলছে অভিযান। ভেতরে কিন্তু ইডির আধিকারিক যারা, তারা কিন্তু রয়েছেন এই মুহূর্তে। দেখো আমি একেবারে দেখাচ্ছি যে এই হচ্ছে সেই বাড়ি, একেবারে বহুতল বাড়ি। নন্দননগরের যে ডন বস্কো স্কুল রয়েছে, সেই স্কুলের ঠিক ভেতরের দিকে বা পিছনের দিকে হচ্ছে এই বাড়ি। এবং এই বাড়িতে যিনি বসবাস করেন দীর্ঘদিন ধরে, তার নাম হচ্ছে কামিনী দেববর্মা। আর এই কামিনী দেববর্মাই নাকি লক্ষ লক্ষ টাকা এবং তার সাথে নেশা কারবারের সাথে যুক্ত রয়েছে বলে খবর ছিল ইডির আধিকারিকদের কাছে। আর সেই খবর বা সেই সূত্র ধরেই শুরু হয়ে গেছে অভিযান। বিশেষ করে ইডির আধিকারিকরা এই মুহূর্তে, দেখো আমি দেখাবো যে তাদের গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পরপর এবং এই গাড়িতেই সমস্ত আধিকারিকরা এসেছেন। এবং যেটা এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে এলাকা সূত্রে, যে একেবারে শীতের রাত এবং শীতের ভোর, সূর্য ওঠার আগে থেকেই শুরু হয়ে যায় এই বাড়িতে অভিযান। দেখো দেখাবো আমি এই বাড়ির যে ছবি, একেবারে বহুতল একটি সাদা রঙের বাড়ি, একেবারে শ্বেতশুভ্র বাড়ির ভেতরেই যে চলছিল এতদিন ধরে নেশা এবং তার সাথে বিভিন্ন রকমের ড্রাগস এর কারবার, সেই কথাই কিন্তু শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং এই যে বাড়ি, এই বাড়ির আশপাশে যে দেখতে পাচ্ছি আমরা, সিআরপিএফ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু একেবারে গেটের মুখেই দাঁড়িয়ে রয়েছে, কোন রকম ভাবে এই বাড়ির ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে এবং এই বাড়ির ভেতরে যেন কেউ এই মুহূর্তে বাইরে বেরোতে না পারে, তার জন্য কিন্তু বাইরেও রয়েছে একেবারে পাহারা। সুতরাং এখনো পর্যন্ত দেখো যে খবর পাচ্ছি, এই যে কামিনী দেববর্মা মূলত কিন্তু তিনি একজন ব্যবসায়ী বলেই খবর সূত্রে, এলাকা সূত্রে যে খবর পাচ্ছি, যে তিনি মূলত ব্যবসায়ী বলেই নিজেকে পরিচয় দিয়ে এসেছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু অন্য দিক থেকে আরো বিভিন্ন সূত্র যেটা বলছে যে তার নাকি একটি ইট ভাটাও রয়েছে। আবার অনেকেই যেটা বলতে চাইছেন যে তার যিনি ওয়াইফ রয়েছেন, তিনি নাকি নার্সের চাকরি করেন। এই যে বিভিন্ন সূত্র বা বিভিন্ন খবর আমরা এলাকা থেকে পাচ্ছি, তাতে করে কিন্তু কামিনী দেববর্মা নিজেকে একজন ব্যবসায়ী হিসাবেই পরিচয় দিয়ে এসেছিলেন। তবে আজকে সকাল থেকে তার অভিযান শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত নীল। দেখো টাইম তুমি যদি দেখো, হিসেব করো, ঘড়ির কাঁটা কিন্তু এগোচ্ছে ক্রমশ, কিন্তু এই অভিযান কিন্তু শেষ হয়নি। এবং ভেতরে যাবতীয় নথিপত্র থেকে শুরু করে কামিনী দেববর্মার সাথে চলছে জিজ্ঞাসাবাদ, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। সুপ্রীতি, তুমি যদি এই যে সিআরপিএফ আধিকারিক বা সিআরপিএফ এর যিনি প্রহরায় রয়েছেন, তার সঙ্গে যারাই কথা বলবেন না তিনি, তবে একটু চেষ্টা করো তার সঙ্গে কথা বলার জন্য। কতজন আধিকারিক এখানে এসছেন, ইডির আধিকারিকরা, সেটা যদি একবার জানা সম্ভব হয়।
একেবারে দেখো নীল, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি বা আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওনারা যেহেতু নিজেদের কাজে রয়েছেন তাই সেই জায়গাতে কেউ কিন্তু কোনো রকম ভাবে সংবাদ মাধ্যমের সামনে এখনো পর্যন্ত মুখ খুলছেন না। যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো রকমের নির্দেশ নেই তাই তারা আমাদের কাছে কোনো রকমের অন ক্যামেরাতে মুখ খুলতে নারাজ। যদিও আমরা সূত্র থেকে যেটা খবর পেয়েছি এখনো পর্যন্ত দেখো 3টে গাড়ি মূলত রয়েছে, এবং শুধু 3টে গাড়ি নয়, কিছুক্ষণ আগে থেকে নাকি জানা যাচ্ছে যে আরো বিভিন্ন গাড়ি এখানে এসেছে, দফায় দফায় এসেছে এবং ফিরে গেছে। দেখো এক্ষেত্রে যারা রয়েছেন তারা প্রত্যেকেই তোমার ইডির আধিকারিক ভেতরে এখনো পর্যন্ত রয়েছেন। সুপ্রীতি, তোমার পাশে একটা গাড়ি এসছে, সেটা কি ইডির আধিকারিকদের কোনো গাড়ি? যদি একটু খেয়াল করো তুমি, তোমার ঠিক বাদিকে। এখানে বিভিন্ন রকমের গাড়ি ঢুকছে, গাড়ি বেরোচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর যে এই মুহূর্তে যে গাড়ি ঢুকলো সেটা কিন্তু ইডির নয়। না দেখো এখানে একেবারে এখানে বিভিন্ন রকমের গাড়ি ঢুকছে, গাড়ি বেরোচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর যে এই মুহূর্তে যে গাড়ি ঢুকলো সেটা কিন্তু ইডির নয়। তবে অন্যদিকে দাঁড়িয়ে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি গত কিছুক্ষণ ধরে যেখানে এখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে, এখন কিন্তু ভেতর থেকে কাউকে ঢুকতে বা কাউকে বেরোতে কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। সুতরাং এখানে কিন্তু চারি চতুর্দিকে যেটা ছবি দেখা যাচ্ছে, দেখো এলাকা কিন্তু আজকে একেবারে অন্যান্য দিনের মতো নেই, রীতিমতো শুনশান, কারণ প্রত্যেকের কিন্তু নজর রয়েছে এখন এই বাড়ির দিকে, কি হচ্ছে না হচ্ছে সেই সবটাই কিন্তু তারা চুপচাপ ভাবে দেখছেন। কেউ কিন্তু এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কিছু মুখ খুলতে চাইছেন না। তবে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা, এই গাড়িতেই মূলত এসেছে। আমি একটু নিয়ে যাবার চেষ্টা করব। এই যে গাড়ি, 3টে গাড়ি মূলত এখন দাঁড়িয়ে রয়েছে, এই 3টে গাড়িতেই কিন্তু আধিকারিকরা মূলত এসেছেন, এবং সকাল থেকে নাকি আরো বেশ কিছু গাড়ি ছিল যেগুলো তোমার ফিরে গেছে এখনো পর্যন্ত। আবার বিভিন্ন গাড়ি আসছে ঢুকছে, তল্লাশি তোমার চলছে, ভেতরে জিজ্ঞাসাবাদ হচ্ছে। দেখো এখনো পর্যন্ত যেটা জানতে পারছি গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে এই তল্লাশি চলছে, মূলত 12 জায়গার কথা এখনো অবধি জানতে পেরেছি, এবং আজকে এই মুহূর্তে শহর আগরতলার যে 7টা জায়গাতে চলছে, সেই 7টা জায়গাতে 7টা বাড়িতেই চলছে সকাল থেকে জিজ্ঞাসাবাদ, এবং এখনো পর্যন্ত তোমার বেশ কিছু বাড়িতে দেখা যাচ্ছে যে যাদের নামে মূল অভিযোগ তারা কিন্তু নেই বাড়িতে, আগে থেকেই তারা সময় সুযোগ পেয়ে তারা চলে যেতে পেরেছে। কিন্তু কামিনী দেববর্মা কিন্তু এখনো অবধি যেটা খবর যে তিনি বাড়িতেই রয়েছেন এবং চলছে তাকে জিজ্ঞাসাবাদ। বাড়ির কোনো সদস্যকে কিন্তু বের হতে দেওয়া হয়নি, সকাল থেকে চলছে এই বাড়ির মধ্যেই জিজ্ঞাসাবাদ। দেখো আমি আরো একবার দেখাবো, এই যে তার বহুতল বাড়ি, এবং এই বহুতল বাড়িতে অন্যান্য দিনের মতনই চলছিল আজকের দিনের স্বাভাবিক কাজকর্ম। দেখো আমরা সেই ছবিও দেখতে পেয়েছি যে বিভিন্ন রকমের জামা কাপড় কাচা মেলা সবটাই হয়েছে, অর্থাৎ খুব স্বাভাবিক ভাবে আজকের দিনটা শুরু হয়েছিল। কিন্তু তারপরেই দেখা গেছে আচমকা ইডির হানা, এবং এই ইডির হানার পেছনে যেটা মনে করা হচ্ছে বা যেটা বলা হচ্ছে মূলত একটা নেশার বা ড্রাগসের বিরাট বড় একটা কারবার চলছিল, এবং তার যে মূল মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড এই বাড়ি থেকে সমস্ত রকমের প্ল্যানিং কিন্তু করত, এবং এই বাড়িতে ইডির কাছে সেই খবর যাওয়া মাত্রই ইডি কিন্তু শুরু করে দেয় তল্লাশি। নীল, আরো একটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখবো যে ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যে একটি বিশেষ তোমার ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যে ডিপার্টমেন্ট তোমার মূলত নার্কোটিক্স এর, এবং সেই জায়গাতে যিনি দায়িত্বে রয়েছেন যে আধিকারিক, তার সাথে আমার কথা হয়, এবং তিনি যেটা জানাচ্ছেন যে এই যে তোমার ডিপার্টমেন্ট খোলা হয়েছে ত্রিপুরাতে, সেটা মূলত নর্থ ইস্টের যে 3টে স্টেট, সেই 3টে স্টেটের নেশা হচ্ছে বিরাট বড় একটা এই মুহূর্তে তোমার প্রভাব, আর এই 3টে স্টেটের নেশাকে একেবারে দমন করার জন্যই তারা নাকি স্পেশাল এই মুহূর্তে অপারেশনে এসেছেন ত্রিপুরাতে। এবং একদিকে ত্রিপুরা, অন্যদিকে অসম, এবং তার পাশাপাশি নর্থ ইস্টের আরো একটা রাজ্যের দিকে নজর রয়েছে এই মুহূর্তে দিল্লির, এবং তারা যেটা জানাচ্ছেন যে মূলত গাজার দিকে কিন্তু খুব একটা নজর তাদের নেই, কিন্তু নজর কোন দিকে রয়েছে না বিভিন্ন ক্ষেত্রে ইনজেক্ট যেগুলো করা হচ্ছে, যে ট্যাবলেট এবং তার সাথে যে তোমার হেরোইন এই মুহূর্তে ত্রিপুরায় সেটা কিন্তু অত্যধিক পরিমাণে রয়েছে। আর সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু এই বিশেষ টিমের এই অভিযান শুরু হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফতেই খবর পেয়েছি। নীল, সুপ্রীতি, এখনো পর্যন্ত কজন ইডির আধিকারিক এই যে তল্লাশি অভিযান কামিনী দেববর্মার বাড়িতে, কতজন ইডির আধিকারিক রয়েছে সেটা কি জানা কিছু সম্ভব হয়েছে? নীল, আমাকে কি শোনা যায়? একেবারেই শোনা যায় স্পষ্ট। তোমাকে যে প্রশ্নটা আমি করছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ?
শুনতে পাচ্ছ? সুপ্রীতি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একেবারে আমি আরো একবার এবার টেলিফোনে সরাসরি জিজ্ঞাসা করার চেষ্টা করব সুপ্রীতির কাছে, যে টেলিফোনে আমি সুপ্রীতির সঙ্গে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করব যে কতজন ইডির আধিকারিক ইতিমধ্যেই সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে, সেটা আমি সেখান থেকে জানার চেষ্টা করব। সুপ্রীতির কাছ থেকে আমার সহকর্মী ইতিমধ্যেই সেখানে উপস্থিত রয়েছেন এবং কামিনী দেববর্মা, তিনি মূলত একজন ব্যবসায়ী বলে পরিচিত এবং কামিনী দেববর্মা, সুপ্রীতি শুনতে পাচ্ছ? হ্যাঁ সুপ্রীতি, এই যে কামিনী দেববর্মার বাড়িতে এখনো যে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান তারা জারি রেখেছে, সেখানে কতজন ইডির আধিকারিক এসেছেন, এটা কি কিছু জানা সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর, এখানে কিন্তু অনেক জনই তোমার রয়েছেন আধিকারিক এবং ভেতরে তোমার তল্লাশি চলছে। মূলত এখনো পর্যন্ত যেটা খবর, প্রায় 10 থেকে 15 জনের একটি টিম এই বাড়ির ভেতরে রয়েছে, তল্লাশি চালাচ্ছেন এবং তার পাশাপাশি যে বাদবাকি যে শহরের বাড়িগুলো রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই অভিযান চলছে। কিন্তু কখন শেষ হবে এই অভিযান এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু জানা সম্ভব হচ্ছে না। কিন্তু কামিনী দেববর্মার বাড়ির ঠিক উল্টো দিকে যে একটি ফাঁকা জায়গা রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যদিও এলাকাবাসী, যেটা তোমাকে বলছিলাম, যে কেউই কিন্তু এই মুহূর্তে কোনো মুখ খুলতে চাইছেন না। উল্টো দিকে প্রত্যেকের দরজা, প্রত্যেকের জানলা কিন্তু আজকে একেবারে বন্ধ, যারা এলাকার সাধারণ মানুষজন রয়েছেন এবং সকলেই রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। দেখো, এই যে কামিনী দেববর্মার কথা আমরা বলছি, যেটা অনেকেই বলছেন যে কামিনী দেববর্মা কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। অন্যদিকে দাঁড়িয়ে তার কিন্তু দীর্ঘদিন ধরে তিনি এই যে স্বচ্ছ ভাবমূর্তি রেখে এলাকায় বসবাস করছিলেন, এর পেছনে কিন্তু তিনি চালিয়ে যাচ্ছিলেন একটা ড্রাগসের বিরাট বড় একটা তোমার কারবার, বা তোমার নেশার যারা পাচারকারীরা রয়েছে তাদের সাথে কিন্তু এই কামিনী দেববর্মার ছিল ওতপ্রোতভাবে একটা সম্পর্ক। অন্যদিকে কামিনী দেববর্মার যিনি স্ত্রী, তিনি নাকি ছিলেন নার্স, অন্যান্য 8-5টা গৃহবধূর মতন তিনিও নাকি কাজ করতে বেরোতেন। কিন্তু এই বাড়ির ভেতরে আমরা বাইরে থেকে যেটা দেখছি, বাড়ি কিন্তু একেবারে বিরাট তার এই অট্টালিকা এবং সেই অট্টালিকাতে চলছে নতুন রকমের কনস্ট্রাকশনের কাজ। যদিও দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতরে সমস্ত বাইরে থেকে জানলা বন্ধ রয়েছে, কিন্তু ভেতরে যে দরজাগুলো রয়েছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে সেই দরজা কিন্তু খোলা রয়েছে এবং ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু ভেতরে তোমার প্রত্যেকটা ফাইল পত্র খোঁজার চেষ্টা করছেন এবং তার যে ব্যবসা, তার একটি ইটভাটার নাকি রয়েছে, যেটা এখনো পর্যন্ত খবর পাচ্ছে। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু জানা সম্ভব হচ্ছে না। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তার যে একটা দীর্ঘদিন ধরে তোমার এই যে নেশার সাথে সম্পর্ক, সেটা কিন্তু আজকে বলছে এলাকাবাসী। তবে অন্যদিকে দাঁড়িয়ে দেখো নিন, এই যে তোমার যেটা স্পেশাল অভিযান দেখতে কো শুনতে পাচ্ছ সুপ্রীতি? শুনতে পাচ্ছি। সুপ্রীতি, আরো একটা যে প্রশ্ন করব, যে এখনো পর্যন্ত রাজ্যের কোন কোন জায়গায় তল্লাশি চলছে, সেটা যদি একবার তোমার কাছে ডিটেলস এখনো পর্যন্ত কিছু থাকে তাহলে আমাদের দর্শকদের একটু কাইন্ডলি জানাও। দেখো, এখনো পর্যন্ত আগরতলা বা আমরা যদি এই এরিয়ার কথা বলি, পশ্চিম জেলা, সেখানে কিন্তু প্রায় 7টা বাড়ির নাম এই মুহূর্তে উঠে এসেছে, যে 7টা বাড়িতে চলছে, যার মধ্যে নন্দননগরের হচ্ছে এই কামিনী দেববর্মার বাড়ি অন্যতম। অন্যদিকে এমবিবি যে কলেজ রয়েছে, সেই এমবিবি কলেজের ঠিক পাশেই রয়েছে লিটন সাহার বাড়ি, কিন্তু লিটন সাহা কিন্তু ঘরে নেই এখনো পর্যন্ত। লিটন সাহা কিন্তু সময় সুযোগ বুঝেই সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এবং যদিও ইডির আধিকারিকরা তাকে একেবারে গর্ত থেকে খুঁজে বের করার জন্য কিন্তু এক প্রকার অভিযান চালাচ্ছে এবং সমস্ত রকম ভাবে সোর্স মারফত তারা খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে। দেখো, এই মুহূর্তে রাজ্য পুলিশের কাছেও কিন্তু ইডির আধিকারিকদের এই অভিযান সম্পর্কে কোনো ইনফরমেশন ছিল না আজকে সকাল থেকে। হঠাৎ করে এই অভিযান এবং রাজ্যের আজকে একদিকে যখন বিধানসভা শুরু হয়ে গেছে, সমস্ত তোমার বিধায়ক থেকে শুরু করে সমস্ত তোমার মন্ত্রীরা সেখানে রয়েছেন উপস্থিত। পুলিশ ফোর্স বিশেষ করে তোমার ওই জায়গাতে যেহেতু ডিউটিতে রয়েছেন, তাই অধিকাংশ জায়গাতে কিন্তু আজকে প্রায় ফাঁকা। আর এই সুযোগটি কার্যত কাজে লাগিয়েছে ইডির আধিকারিকরা এবং তারা যেটা জানাচ্ছেন যে আগরতলা শহরের যে 7টা জায়গা, তার মধ্যে অপু রঞ্জন দাস হচ্ছে অন্যতম।
তার বাড়িতেও চলছে তল্লাশি। দেবব্রত দিয়ে রয়েছে অন্যতম, তার বাড়িতে চলছে তল্লাশি। বিশু ত্রিপুরা, কামিনী দেববর্মা, তাপস দেবনাথ, তোমার ধ্রুব মজুমদার এবং লিটন সাহা, এই 7টা নাম কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেছে। তাদের প্রত্যেকের বাড়িতে চলছে অভিযান। দেখো এখনো পর্যন্ত কামিনী দেববর্মার বাড়ির সামনে আমরা সবাই রয়েছি এবং অন্যান্য যে বাড়িগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু ইডির আধিকারিকরা সম্পূর্ণভাবে ভেতরে দরজা জানলা বন্ধ করে তল্লাশি চালাচ্ছে। বাইরে থেকে সেই বাড়িগুলোকে আমরা নিজেরাও বুঝতে পারিনি যে কোনটা তাদের বাড়ি। আমরা অন্যান্য জায়গাতেও যাব, সেখানে ছবিও আজকে তুলে ধরার চেষ্টা করব। তবে এই যে তোমার অভিযান, এই অভিযান সম্পর্কে কিন্তু তোমার রাজ্য পুলিশ আজকে সকাল থেকে কোনোভাবেই অবগত ছিল না, এমনটাই কিন্তু আমরা স্থানীয় ভাবে খবর পাচ্ছি। নীল, একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ। সুপ্রীতি, তুমি নজর রাখো পরিস্থিতির উপর। রাজ্য জুড়েই এই মুহূর্তে ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু একেবারেই অব্যাহত। এরপরে একে একে আমরা সমস্ত ইডির আধিকারিকরা যেখানে যেখানে আজকে দিনভর তল্লাশি চালাবেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমি এই মুহূর্তে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি আমি পৌঁছে যাব আরো একজন আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছে পৌঁছে যাব। অঙ্কিতার কাছ থেকে আমি জেনে নেব যে কোথায় কোথায় ইডির আধিকারিকরা ইতিমধ্যেই সেই তল্লাশি অভিযান চালাচ্ছে, সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এবং ইডির আধিকারিকরা ইতিমধ্যেই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে প্রায় 250 জন সিআরপিএফ এর যে আধিকারিক, সেই সিআরপিএফ এর আধিকারিক তল্লাশি অভিযান তারা চালাচ্ছে। এবং সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের কাছে আমি চলে যাব। অঙ্কিতা, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কোথায় কোথায় তল্লাশি অভিযান চালাচ্ছে, কি আপডেট রয়েছে সেটা যদি একবার আমাদের দর্শকদের জানাও। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একেবারে রাজধানী আগরতলায় এমবিবি ক্লাবের সামনে, এবং এই এমবিবি ক্লাবের সামনে লিটন সাহার বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চলছে। কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং লিটন সাহার বাড়িতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু নথিও এখনো পর্যন্ত পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি সূত্র মারফত। এখানে কেন্দ্রীয় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় ফোর্স এখানে রয়েছে এবং এছাড়া আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে তিনি ট্রান্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং ট্রান্সপোর্টের ব্যবসার সাথে তিনি দীর্ঘদিন ব্যবসা করলেও এখন তিনি অবৈধ একাধিক বেআইনি ব্যবসার সাথেও যুক্ত রয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ। আর সেই অভিযোগ এবং সেই প্রমাণ পাওয়া মাত্রই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। ঠিক তেমনি লিটন সাহার বাড়িতেও তল্লাশি চালিয়েছে। লিটন সাহার বাড়িতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু নীল, একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, একটা উল্লেখযোগ্য বিষয় এই মুহূর্তে ধরা পড়েছে, তা হচ্ছে যে কেন্দ্রীয় গোয়েন্দারা তারা কিন্তু শুধুমাত্র সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এখানে এসেছে, কিন্তু সেখানে কোনো ধরনের রাজ্য পুলিশকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নিরাপত্তার দায়িত্বে কিন্তু রাজ্য পুলিশ এখানে নেই, এখানে রাখা যাচ্ছে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স। অঙ্কিতা, যেটা তুমি বলছিলে একবার থামাবো, যে রাজ্য পুলিশ যেখানে তল্লাশি চলছে, এই যে তুমি বলছিলেন যে ব্যবসায়ী লিটনের বাড়িতে অভিযুক্ত, তার বাড়ির আশেপাশেও কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার জন্য সেখানকার রাজ্য পুলিশের কোনো টিম নেই? না, দেখো, আমরা এখনো পর্যন্ত প্রায় 20 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি এবং এখনো পর্যন্ত কিন্তু নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় এখনো পর্যন্ত ত্রিপুরা পুলিশকে দেখা যায়নি। শুধুমাত্র এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং হাতে গোনা মাত্র 4 জন যদি এখনো পর্যন্ত দেখা গেছে, কিন্তু কোনো ধরনের কিন্তু রাজ্য পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়নি। এবং সেন্ট্রাল ফোর্সকে নিয়েই কেন্দ্রীয় আধিকারিকরা, তারা দুঃখিত, গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তারা এখানে এসে পৌঁছেছেন, কিন্তু সেখানে কোনো ধরনের ত্রিপুরা পুলিশকে কিন্তু আমরা দেখতে পাইনি। এবং তুমি যে কথাটা বলছিলে ল অ্যান্ড অর্ডার এবং আইন শৃঙ্খলা, অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলাটার বিষয়টা অবশ্যই রাজ্য পুলিশ দেখে থাকেন, কিন্তু এখানে এসে যা চিত্র ধরা পড়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত রাজ্য পুলিশের কোনো আধিকারিক কিন্তু এখানে উপস্থিত নেই। এমনকি এখানে কিন্তু কোনো ধরনের আমরা দেখতে পাইনি টিএসআর থেকে শুরু করে কোনো আধিকারিকরাই কিন্তু এখানে উপস্থিত নেই। শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স এখানে নিয়ে আসা হয়েছে 3 থেকে 4 জন এবং ভেতরে আধিকারিক ঠিক 2 জন তারা আধিকারিকরা প্রবেশ করেছেন এবং সেখানেই মূলত জিজ্ঞাসাবাদ চলছে, গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং যে লিটন সাহার কথা আমরা বলছি, যার বাড়িতে তল্লাশি চলছে, তিনি কিন্তু ট্রান্সপোর্টের বিজনেসের সাথেই যুক্ত ছিল, কিন্তু এছাড়া তিনি একাধিক বেআইনি বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছে। বিশেষ করে তিনি নেশা সামগ্রী আদান প্রদানের ক্ষেত্রেও তার নাম জড়িত রয়েছে বলে এখনো পর্যন্ত অভিযোগ, যা আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। তবে যে খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে যে জিজ্ঞাসাবাদ চলছে, তা আরো 1 থেকে 1.5 ঘন্টা চলবে, তারপরে কিন্তু সমস্তটা বিষয় হয়তোবা সম্ভব জানা। তবে আরো একটা বিষয় জানিয়ে রাখছি যে তাকে কিন্তু এবার গ্রেফতারও করা হতে পারে, জেরার পর গ্রেফতারও করা হতে পারে। এখনো পর্যন্ত আমরা যা সূত্র
মারফত জানতে পেরেছি। তবে তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ এই লিটন সাহার নামে নাকি একাধিক অভিযোগ রয়েছে এবং বহুদিন যাবত এই অভিযোগ কিন্তু জমা পড়ছিল। অবশেষে আজ যখন গোয়েন্দা আধিকারিকরা এসে পৌঁছায়, তারপর কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু সমস্তটা তথ্য বেরিয়ে আসবে। নীল। অঙ্কিতা, আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে ধ্রুব মজুমদার, যার নাম আজকের এর মধ্যে উঠে এসেছে, সেই ধ্রুব মজুমদারের সম্পর্কে তিনি কি জানতে পারছো? দেখো, ধ্রুব মজুমদারের সম্পর্কে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে তিনিও একাধিক ব্যবসার সাথে যুক্ত ছিল, অবৈধ ব্যবসার সাথে। সে কথাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এবং ইডির আধিকারিকরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জিজ্ঞাসাবাদ চালিয়ে একাধিক নথিও এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। ধ্রুব মজুমদার তিনি বিভিন্ন নেশা বাণিজ্যের সাথে বহুদিন যাবত যুক্ত ছিল, এমনটাই কিন্তু অভিযোগ। তার বাড়ি দুর্গা চৌমুহনীতে এবং তিনি একজন মিষ্টির ব্যবসায়ী। তবে এই মিষ্টির ব্যবসার আড়ালেই তিনি ফেন্সিডিলের ব্যবসা করতো, এমনটাও কিন্তু অভিযোগ। আর এই ফেন্সিডিলের ব্যবসা যেহেতু তিনি করতেন, তাই সেক্ষেত্রে নেশা কোন কোন জায়গায় এই নেশা সাম্রাজ্য চলছে এবং কোন কোন প্রভাবশালীরা, কোন কোন ব্যবসায়ীরা যুক্ত রয়েছে, সেই তালিকা যখন বেরিয়ে আসে, তারপর কিন্তু ধ্রুব মজুমদারের নামও বেরিয়ে এসেছে এবং তিনি মিষ্টির দোকানে মিষ্টির ব্যবসায়ী দুর্গা চৌমুহনীতে, একেবারে রাজধানী আগরতলা। আর এই দুর্গা চৌমুহনীর বিখ্যাত এই মিষ্টি ব্যবসায়ীর এবং মিষ্টি ব্যবসার আড়ালে তিনি ফেন্সিডিলের ব্যবসা করতেন, সে অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু এবার তার বাড়িতেও চলছে এবং তিনি ফেন্সিডিলের ব্যবসায়ীর একেবারে সুযোগ্য পার্টনার হিসাবেও কাজ করতো। অর্থাৎ শুধুমাত্র এক রাজ্য থেকে অন্য রাজ্য নয়, অভিযোগ এমনটাও রয়েছে যে তিনি নাকি বাংলাদেশ থেকে ভারতে আদান প্রদান বা এই যে পাচার বাণিজ্য হতো অবৈধভাবে নেশা সামগ্রী, তার সাথেও নাকি যুক্ত রয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ। এখনো পর্যন্ত হলফ করে কিছু বলা যাচ্ছে না, কারণ গোয়েন্দা দপ্তর যদি সরকারি ভাবে কিছু না জানায়, আমরা এখনো পর্যন্ত কিছু জানাতে পারছি না। হ্যাঁ, ধ্রুব মজুমদার, যে প্রশ্নটা তোমাকে করবো যে ধ্রুব মজুমদার আর তোমার হচ্ছে এর আগেও গ্রেপ্তার হয়েছিল, সেই ক্ষেত্রে 2018-19 সালেও তাকে ড্রাগ আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই জায়গাতে একজন তার সঙ্গে এএসআইও তিনিও গ্রেপ্তার হয়েছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে তাহলে ধ্রুব মজুমদার কিভাবে দীর্ঘদিন এই ব্যবসা আর জাল রাজ্য জুড়ে ছড়িয়ে গেল? তার মানে কি সার্বিক পুলিশের কোথাও একটা ব্যর্থতা ছিল? অবশ্যই ডিল। দেখো, সেই জায়গায় তো সার্বিক একটা ব্যর্থতা থাকবে, যেখানে রাজ্য পুলিশ রয়েছে, রাজ্য পুলিশের গোয়েন্দারা রয়েছে, রাজ্য পুলিশের সোর্স কাজ করছে বিভিন্ন জায়গায়। আর সেই সোর্স কাজ করার পরেও এখনো পর্যন্ত কেন এই মূল যারা মাফিয়ারা রয়েছে, যারা এই নেশা বাণিজ্য চালাচ্ছে, তাদেরকে কেন গ্রেফতার করতে পারছে না বা করতে পারেনি? তা তো অবশ্যই একটা ব্যর্থতা রয়েছে। দেখো, গোয়েন্দা দপ্তরের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় খবর বের করে আনা, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে গোয়েন্দা বিভাগ রীতিমতো ব্যর্থ, রাজ্য পুলিশ রীতিমতো ব্যর্থ, যার জন্যই এবার দেখা গেল যে একেবারে দেখা গেছে বিভিন্ন ভাবে যখন এই অভিযোগ একেবারে জমা পড়তে শুরু করে, তারপর পরেই কিন্তু ইডির আধিকারিকরা তারা তল্লাশি করতে শুরু করে, কারণ সেখানে প্রচুর কোটি কোটি টাকার আদান প্রদান হতো, কোটি কোটি টাকার ব্যবসা হতো। তাই ইতিমধ্যেই এই আধিকারিকদের যখন তল্লাশি চলে, সেই তল্লাশিতে রীতিমতো একাধিক বিষয় উঠে আসবে এবং একাধিক বিষয় উঠে আসার পর রাজ্য পুলিশের যে একটা ব্যর্থতা, তা কিন্তু আবারও প্রকাশ্যে এসেছে। কারণ রাজ্য পুলিশ রাজ্যের সমস্তটা বিষয় জানে, ল এন্ড অর্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় তাদের জানা থাকার দরকার। গোয়েন্দা দপ্তর রয়েছে রাজ্যে, কিন্তু তারা থাকার পরেও, গোয়েন্দা দপ্তর থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই কিন্তু নেশার যারা বড় বড় নেশা সাম্রাজ্য যারা করছে বা নেশা কারবারির যারা বড় বড় মাফিয়ারা রয়েছে, যারা নেশা সামগ্রী আদান প্রদান করছে, তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারছে না, বা করলেও সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করলেও যে মূল মাস্টার মাইন্ড তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারছে না। রাঘব বোয়ালরা কিন্তু বারবারই বেঁচে যাচ্ছে, কখনো নগদ নারায়ণের বিনিময়েও কিন্তু সবটা ম্যানেজ হয়ে যায়। আর এই নগদ নারায়ণের বিনিময়ে যে ম্যানেজ হয়ে যায়, সেই কথাটা বারবার অভিযোগ আকারে উঠে আসে বিভিন্ন জায়গা থেকে। এবং আমরা জানি যে উত্তর পূর্বের প্রায় সবকটি রাজ্যের মধ্যে যদি আমাকে বলতে হয় যে নেশা বাণিজ্য বা নেশা সাম্রাজ্য, নেশা আদান প্রদান, সেক্ষেত্রে কিন্তু ত্রিপুরার নাম বারবার উঠে আসে। তাই সেক্ষেত্রে ত্রিপুরার দিকে প্রত্যেকেরই নজর রয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারেরও একটা নজর রয়েছে। কিছুদিন আগেও অমিত শাহ তিনি যখন রাজ্যে এসেছিলেন, তারপর এই নেশা কিভাবে কমানো যায়, নেশা বাণিজ্য কিভাবে কমানো যায়, তার উপর জোর দিয়েছিলেন। তারপরে আমরা দেখি যে ইডির তল্লাশি, সেক্ষেত্রে অবশ্যই রাজ্য পুলিশের একটা ব্যর্থতা রয়েছে, যার জন্য আজ দেখা গেল যে ইডির এই তল্লাশি, ইডির এই অভিযান।
একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো এবং সেই সঙ্গে যে ধ্রুব মজুমদার, সেই ধ্রুব মজুমদার দুর্গা চৌমুহনী এলাকায় কিন্তু মিষ্টির ব্যবসার আড়ালে তিনি ফেন্সিডিল ব্যবসা বহুদিন ধরেই করছিল বলে কিন্তু স্থানীয় মানুষের থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। কামিনী দেববর্মার একেবারে বাড়ির পাশেই হচ্ছে বিষ্ণু ত্রিপুরা, তার বাড়িতেও কিন্তু ইতিমধ্যে ইডির যে অভিযান, সেই ইডির অভিযান চলছে রাজ্য জুড়ে। এই মুহূর্তে 7টি জায়গায় যে ইডির অভিযান, তথ্যের সন্ধানে সেখানে কাগজপত্র এবং নথি খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। এছাড়াও জানা যাচ্ছে যে গতকাল সিআরপিএফ এর অফিসে কিন্তু ইডির আধিকারিকরা তারা 250 জন বাহিনী তারা চেয়ে পাঠায় এবং তাদের কাছে কিন্তু এই রেডের ব্যাপার, এই সেই তল্লাশির জন্য কিন্তু সিআরপিএফ এর সাহায্য চায় এবং সিআরপিএফ এর আইজি অফিসে ইডির আধিকারিকরা তারা কিন্তু একটি মেল করে আজকের যে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে সিআরপিএফ কে কিন্তু সঙ্গী হওয়ার কথা তারা বলেন। এবং এই যে ধ্রুব মজুমদার, সেই ধ্রুব মজুমদার কিন্তু এর আগেও ড্রাগ ব্যবসার অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তিনি কিন্তু এর আগেও একবার গ্রেপ্তার হয়েছে। তারপরও কিভাবে এই ধ্রুব মজুমদাররা রাজ্য জুড়ে প্রায় ড্রাগ ব্যবসা চালাচ্ছিলেন তার নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশের দিকে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। এবং সেই সঙ্গে উত্তর পূর্বে যেখানে কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উত্তর পূর্বে ড্রাগ ব্যবসা নিয়ন্ত্রণ করার কথা বলেছেন, তারপরও গতকাল ত্রিপুরার যিনি ডিজি তিনি তার যে পুলিশ সুপার তাদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে বৈঠক করতে গিয়ে সীমান্তের পরিস্থিতি উঠে এসেছে। সেই বৈঠককে তারা রুটিন মাফিক বললেও কেন এই সমস্ত ড্রাগ ব্যবসায়ীদের মাথার উপর পুলিশের হাত পড়ে না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষ কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। পুলিশের যে বার্ষিক অনুষ্ঠান, সেই বার্ষিক অনুষ্ঠানেও পুলিশ কর্মীরা বারবার ড্রাগের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1-1.5 বছরের মধ্যে কোনো বড় ড্রাগ মাফিয়াকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশের সর্বোচ্চ আধিকারিকরা। তারপর থেকেই প্রশ্ন তো উঠতে শুরু করেছে। আর ইডির এই যে তল্লাশি, এত বড় তল্লাশি কিন্তু ইডি কিন্তু এর আগে কখনো এ রাজ্যে করেছেন বলে কিন্তু যারা অন্তত 2 দশক বা 3 দশক ধরে এ রাজ্যে সাংবাদিকতা করছেন তারা কিন্তু এই ছবি দেখেনি। সম্পূর্ণ নজিরবিহীন ভাবে আজকে ইডির যে তল্লাশি অভিযান এ রাজ্যে চলছে সেটা দেখে কিন্তু এ রাজ্যে যারা সাংবাদিক, এ রাজ্যের যারা নাগরিক তারা কিন্তু একেবারে আটকে উঠেছে যে ইডির রেট এতদিন বাংলায় দেখে অভ্যস্ত সাধারণ মানুষ, ঝাড়খণ্ডে দেখে অভ্যস্ত, মহারাষ্ট্রে দেখে অভ্যস্ত, সেই ইডির যে তল্লাশি অভিযান, সেই ইডির তল্লাশি অভিযান কিন্তু এবার দেখা গেল এ রাজ্যে। অর্থাৎ এ রাজ্যের যারা এখনো পর্যন্ত যে সমস্ত ইডির পুলিশের আধিকারিকরা যে সমস্ত ড্রাগ ব্যবসার কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করছে, তারপর তাদেরকে আদালত থেকে তাদেরকে নিজেদের হেফাজতে নিচ্ছে 7 দিন, কখনো 3 দিন, কখনো 14 দিন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কেন এখনো পর্যন্ত এই মাথাগুলোর কাছে পৌঁছানো গেল না তার কোনো সদুত্তর কিন্তু রাজ্য পুলিশের নেই। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেদিন এ রাজ্যে এসেছিলেন সেদিনও কিন্তু প্রায় 70 লক্ষ টাকার মতো ইয়াবা ট্যাবলেট কিন্তু এ রাজ্য থেকে আটক করেছিল এবং একজন বাইক রাইডারকে কিন্তু গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপরও তাকে জিজ্ঞাসাবাদ করে কেন মাথা পর্যন্ত রাজ্য পুলিশ পৌঁছাতে পারছে না, কেন রাজ্যের গোয়েন্দারা মাথা পর্যন্ত পৌঁছাতে পারছে না, তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে। তাহলে কি রাজ্যের যারা গোয়েন্দারা, রাজ্য পুলিশের যারা আধিকারিকরা তারা কি শুধু এই ছোট যারা এই ড্রাগগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, অর্থাৎ ক্যাব ড্রাইভার, বাইক চালক, লরির চালক, এদেরকে গ্রেপ্তার করি তারা কি রণে ভঙ্গ দেয়? অর্থাৎ তাদের ড্রাগের বিরুদ্ধে লড়াই করার কোনো সদিচ্ছা রয়েছে কিনা সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশের যারা সর্বোচ্চ আধিকারিক তাদের মানসিকতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্য পুলিশের
তল্লাশি অভিযান, এই সমস্ত আজকে যে সমস্ত নাম ইতিমধ্যেই উঠে এসেছে, যে কামিনী দেববর্মা, যে ধ্রুবর কথা উঠে আসছে, যে লিটনের কথা উঠে আসছে, তাদের বাড়িতে কেন রাজ্য পুলিশের গোয়েন্দারা পৌঁছায় না, কেন এখানকার সংশ্লিষ্ট আধিকারিকরা তারা পৌঁছাতে পারে না, সেই বিষয় নিয়েই কিন্তু ইতিমধ্যে রাজ্যের মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করছে। এবং তাদের সঙ্গে এই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের কোনো ইকুয়েশন রয়েছে কিনা তা নিয়েও কিন্তু জনমানুষের মধ্যে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে গেছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরের সঙ্গে। থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।